আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি ইয়াদুল ইসলাম। আজকে এসএসসি পরীক্ষা 2022-এর গণিতে স্বল্প সময়ের প্রস্তুতির মাধ্যমে কীভাবে ভালো করা যায় তা নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যেই করোনা প্রস্তুতির কারণে শ্রেণীর পাঠ থেকে বিরতিতে আছো। তো প্রথমে সবার প্রতি নির্দেশনা থাকবে, স্বাস্থ্যবিধি মেনে বাসায় বসে লেখাপড়া করবে। একটা জিনিস খেয়াল রাখবে, হয়তো করোনা পরিস্থিতি আজকে আছে, কালকে থাকবে না, সময় চলে যাবে, কিন্তু লেখাপড়া তোমাকে করতেই হবে। লেখাপড়া না করলে বা লেখাপড়ায় ফাঁকি দিলে, ভালো ফলাফল না করতে পারলে জীবনে ভালো কিছু করতে পারবে না। তাই কোনো অজুহাতকে সামনে রেখে বা কোনো খোলা অজুহাতের কারণ দেখিয়ে নিজেকে লেখাপড়া থেকে সরিয়ে রেখে নিজের ক্যারিয়ার ধ্বংস করার কোনো মানে হয় না। তো সকল গ্রুপ বা বিভাগের শিক্ষার্থীদের একটা বিষয় পরীক্ষা সবাইকে দিতে হয়, সেটা হলো সাধারণ গণিত। তো সাধারণ গণিতটার সিলেবাসটা নিয়ে আমি একটু আলোচনা করব, যার মাধ্যমে তোমরা অল্প পরিশ্রমে 80+ মার্কস পেতে পারো, অর্থাৎ গ্রেড পয়েন্ট A+ গণিতে পেতে পারো। এজন্য আমি একটা নির্দেশনামূলক ক্লাস নেব। তো এই ক্লাসটা নির্দেশনাগুলো যদি তোমরা মেনে চলো, তো আশা করি সে যত দুর্বল শিক্ষার্থী হোক না কেন বা গণিতে যতই দুর্বল হোক, এই নিয়মগুলো মেনে চললে সে গণিতে অবশ্যই ভালো করবে, একটা সম্মানজনক মার্কস পাবে। আর যারা ভালো স্টুডেন্ট, তারা যদি নিয়মটা মেনে চলো, তারা অনেক ভালো করতে পারবে। তো আমি আলোচনাটাকে দুইটা ভাগে ভাগ করব, একটা হলো সিকিউ আর একটা হলো এমসিকিউ। তো প্রথমে আমি এখানে সিলেবাসটাকে তুলে ধরছি। তোমরা এর আগেই পেয়ে গেছো যে আমাদের 22 সালের পরীক্ষায় কোন কোন অধ্যায়গুলো থাকবে। 2, 3, 4, 7, 8, 9, 13, 16, 17। তো এই অধ্যায়গুলোর ভিতর থেকে প্রশ্ন হবে। আমাদেরকে 70 মার্কসের রিটেন এক্সাম দিতে হবে। তো এখানে 4টা ভাগ আছে: বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিসংখ্যান। তো এরপরেও এই সব অধ্যায়গুলো না করেও এ থেকে ভালো মার্কস পাওয়া যাবে, এবং সব অধ্যায়গুলো করলে তো আরও ভালো হয়। তো আমি দুটো বিষয় তুলে ধরবো, কীভাবে আমরা এর মধ্যে থেকে কিছু কিছু অধ্যায় যেগুলো কম ইম্পর্ট্যান্ট সেগুলো বাদ দিয়ে যারা দুর্বল প্রকৃতির স্টুডেন্ট তারাও ভালো করতে পারে। যেমন এখানে বীজগণিত থেকে 4টা অধ্যায় আছে, এখানে 3টে সেট থাকবে, 2টির উত্তর দিতে হবে। তো এখানে বীজগণিতে খেয়াল করলে হয়, সেটের অধ্যায়টা আছে প্রিয় শিক্ষার্থী, সেট সম্পর্কে ক্লিয়ার কনসেপশন সকল স্টুডেন্টদেরই আছে। অর্থাৎ একজন স্টুডেন্ট যতই দুর্বল হোক, সেটের অঙ্কগুলোর কটা ধরা বাঁধা নিয়ম আছে, কটা ধরা বাঁধা রুলের ভিতরে এগুলো সলভ করলে, এগুলো একটু প্র্যাকটিস করলে সেটের প্রশ্নটা উত্তর দিতে পারবে। তো বীজগণিত থেকে যদি সেটের অধ্যায়টা নিয়ে নাও, আর 3 অধ্যায়, অর্থাৎ একটা জিনিস খেয়াল রাখবে, আমার এখান থেকে 3টা প্রশ্ন আসবে, 2টার অ্যান্সার করতে হবে। তো যারা দুর্বল তারা যদি এই 2টা অধ্যায়ও ভালোভাবে করো, এবার 2টা অধ্যায় থেকে তুমি 2টা সেটে অ্যান্সার করতে পারো। আর যারা সবল অর্থাৎ ভালো, বেশি ভালো করার ইচ্ছা, তারা পুরো এই 4টা অধ্যায় সলভ করবা, 4টা অধ্যায় ভালোভাবে প্র্যাকটিস করবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমার শিক্ষার্থীদের
ওই যে জিনিসটি বলবো, আমার এই শিক্ষকতা জীবনে অনেক স্টুডেন্টদের দেখেছি যারা বলে স্যার অঙ্ক পারি না, অঙ্ক কঠিন লাগে, অঙ্ক করতে পারি না, সৃজনশীল সমাধান করতে পারি না, এই অঙ্কটা কিভাবে করব, কোন দিক থেকে শুরু করব, এগুলো বুঝতে পারতেছি না। তো আবার দেখা যায় পাশাপাশি কিছু স্টুডেন্ট আছে তাদেরকে যে কোনো অঙ্ক দিলেই তারা পারে। এখন এই যে স্টুডেন্টটা দুর্বল, ওরা পারি না, এই পারি না থেকে এই যে ভয় মনের ভিতর আছে, বাসায় গিয়েও প্র্যাকটিস করে না। তো প্র্যাকটিস না করতে করতে ওদের ভিতর এমন একটা ভয়ের সঞ্চার হয়েছে, এমন একটা ভীতির সঞ্চার হয়েছে যে ওদের ভিতরে এরকম যে আমার দ্বারা এদের সম্ভব না, আমার দ্বারা এগুলো সম্ভব না, আমি পারবো না। কিন্তু প্র্যাকটিস ছাড়া, বেশি বেশি প্র্যাকটিস ছাড়া নিজেকে কখনো ধারালো করা যাবে না, নিজেকে, নিজের মস্তিষ্ককে সাফ করা যাবে না, নিজেকে ভালোভাবে উপস্থাপন করা যাবে না। যারা গণিত ভালো পারে তারা আরও প্র্যাকটিস করে আরও ভালো করে, আর যারা দুর্বল ওরা প্র্যাকটিস না করতে করতে আরও দুর্বল হয়ে যাচ্ছে। তো প্রথম শর্ত হচ্ছে আমার বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, একটা অঙ্ক বারবার করতে হবে, দেখতে হবে, নিয়মটা ফলো করতে হবে, এবং আরেকটা যে কাজ সেটা করতে হবে যে অধ্যায় সংশ্লিষ্ট বীজগণিতের যে সূত্রগুলো আছে এগুলোকে অবশ্যই বুঝে তারপর মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। কারণ আমি একটা অঙ্কের ফিগার দেখে যখন বুঝবো যে এই অঙ্কটা এরকম, তো এই সূত্রটা তারা অ্যাপ্লাই করলে আমি অঙ্কটা সমাধান করতে পারি, তো সেক্ষেত্রে আমার অঙ্কটা সলভ করা সহজ হবে। তো এজন্য আমাকে এর থিওরিগুলো মনে রাখতে হবে। তো আমি এখানে বীজগণিতের ক্ষেত্রে যে অধ্যায় দুটা, চারটা অধ্যায়ের কথা বলা হয়েছে এখানে, 2, 3, 4, 13। তো প্রিয় শিক্ষার্থীরা, এই দুইটা সেট সলভ করলে তো কম্পিউটার একটা তো কমন নিশ্চিত। তো যারা দুর্বল তাহলে এখান থেকে একটা সেট কমন ফেলাইতে পারে বা পারে, আর দুইটা যে কোনো তিনটা সেট অ্যান্সার করতে পারলেও কিন্তু 30 মার্কস তো আমার পাস তো পেয়েছি। তো এভাবে দুর্বলরা ভেঙে না পড়ে ছোট ছোট সিলেবাস ভেঙে নিয়ে করতে পারবে, আর যারা সবল তারা এই চারটা অধ্যায়ই করবে। তো জ্যামিতি 7 আর 8, সাথে আছে সম্পদ্য, 8-এর সম্পদ্য প্লাস উপপাদ্য। তো এখানে খেয়াল রাখতে হবে একটা জিনিস, উপপাদ্য যে বৃত্তির উপপাদ্য আছে এখান থেকে অবশ্যই সেট থাকবে, আর সম্পদ্য মিলে সেট থাকবে। তো 7 অধ্যায় সম্পদ্য আসতে পারে, অথবা 8 অধ্যায়ের সম্পদ্য আসতে পারে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় 7 অধ্যায়ের সম্পদ্য মিলে একটা সেট আসলো, 8 অধ্যায় থেকে একটা উপপাদ্য আসলো, আর 8 অধ্যায়ের উপপাদ্য সম্পদ্য মিলে একটা সেট আসলো। তো সেট আসবে দুইটা, তিনটা, আমাকে দুইটার অ্যান্সার করতে হবে। তো এভাবে আমি জ্যামিতি থেকে ফুল মার্কসটা পেতে পারি। তো এখানে সম্পদ্যের যে কাজটা করতে, বৃত্তের সম্পদ্য, অন্তর্বৃত্ত, পরিবৃত্ত আর বহির্বৃত্ত, এই তিনটা সম্পদ্য সলভ করলে আর কিছু গুরুত্বপূর্ণ উপপাদ্য করলে এগুলো সলভ করা যায়। তো ত্রিকোণমিতির ক্ষেত্রে যে কাজটা করবো, ত্রিকোণমিতি আর পরিমিতি এই দুইটা মিলে তিনটা সেট আসবে। তো আমি দুইটা সেটের অ্যান্সার করবো। তো আমি যদি 9 অধ্যায় অর্থাৎ 9.1, 9.2 এই দুইটা অধ্যায়কে যদি ভালোভাবে প্র্যাকটিস করি তাহলে আমি এটা অ্যান্সার করতে পারবো। তো পরিসংখ্যানে আমার দুইটা সেট আসবে, আমার একটা অ্যান্সার করতে হবে। তো এটা অবশ্য সহজ, সবাই পারবে অ্যান্সার করতে। তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রিয় শিক্ষার্থীরা, যারা সবল তারা সব করো, ভালো মার্কস আসবে। কিন্তু আমার নির্দেশনা দুর্বলদের জন্য, যেহেতু দুর্বলরা গণিত নিয়ে বেশি দুশ্চিন্তায় থাকে, তো তারা যদি এই অধ্যায় বীজগণিত, জ্যামিতি, সম্পদ্য 7+8-এর ত্রিকোণমিতি 9 অধ্যায়, পরিসংখ্যান 17। তো প্রিয় শিক্ষার্থীরা, যারা দুর্বল তারা এই কয়টা অধ্যায় তোমরা একটু ভালোভাবে করবা, বীজগণিত 2, 3,
জ্যামিতি 7 আর অধ্যায় শুধু সম্পাদ্য করবা, ত্রিকোণমিতি 9 অধ্যায়টা করবা, আর পরিসংখ্যান। তো এই 2 আর 2 4 5 6 এই 6টা অধ্যায় যদি তোমরা ভালোভাবে সলভ করো তাহলে কিন্তু গণিতে অকৃতকার্য হওয়ার কোনো সুযোগ থাকবে না, অর্থাৎ অবশ্যই তোমরা কৃতকার্য হবে। তো এভাবে আমি সিকিউটাকে আয়ত্তে নিতে পারি। আর যাদেরকে প্লাস পাইতে হবে, যে মেধাবী স্টুডেন্টরা প্লাস যারা একটু ভালো করতে চাও, বেশি ভালো করতে চাও, সবাইকে এই অধ্যায়গুলো করতে হবে। তো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। বোর্ড কোশ্চেনগুলো, বিভিন্ন টেস্ট মার্কসগুলো সলভ করতে হবে এবং এগুলোর উপর যে যে স্যারের কাছে পড়ো না কেন সেই স্যারের কাছে বারবার পরীক্ষা দিতে হবে। একটা পরীক্ষায় ভালো করার পূর্ব শর্ত হলো ওই অনুশীলনীর উপর বারবার ছোট ছোট করে এক্সাম দেওয়া, তারপর আস্তে আস্তে সিলেবাসের পরিধি বৃদ্ধি করে এক্সাম দেওয়া। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমি আসবো এমসিকিউর ক্ষেত্রে। তো এমসিকিউ ভালো করার জন্য আমাকে যে কাজটা প্রথমে করতে হবে, টেস্ট পেপার অর্থাৎ যে কোনো একটা প্রকাশনী বই হোক প্লাস এমসিকিউ সমাধান ব্যাখ্যা সহ এই বইগুলো বারবার এমসিকিউ সলভ করতে হবে। যে এমসিকিউগুলো একটু জটিল তার ব্যাখ্যা যদি ওখানে দেওয়া থাকে ভালো, না থাকলে ওই এমসিকিউর পাশে ছোট করে সলভ করে রাখবে ব্যাখ্যাগুলো, অর্থাৎ ওই বইতেই। এতে সুবিধা হয় কি, আমি যদি ওই বইয়ের পাশে এমসিকিউর পাশে ছোট নোট দিয়ে সলভ করে রাখি, তো আমি ওই এমসিকিউ দেখার সাথে সাথে ওগুলো নোটগুলো দেখে আমি মনে করতে পারবো যে এটা কীভাবে সলভ করছি। এরপর বইয়ের সব এমসিকিউ কিন্তু একই কায়দার না, কোনোটা বেশি সহজ, কোনটা বেশি কঠিন, কোনটা মাঝারি ধরনের। এই 3 ধরনের এমসিকিউগুলোকে আমি চিহ্নিত করব কালার পেন দিয়ে। তো যেগুলোকে কঠিন, সবচেয়ে কঠিন, এগুলো একভাবে চিহ্নিত করব, আর যেগুলো মাঝারি সেগুলো এক কালার দিয়ে, আর যেগুলো সহজ অর্থাৎ আমি দেখলেই পারি, একবার চোখ পড়লেই বুঝে এইটাই হবে, ওইটা আমার তেমন গুরুত্ব দিয়ে দেখানোর দরকার নেই। কিন্তু যেগুলো কঠিন সেগুলো আমার আলাদা চিহ্ন দিয়ে রাখার অর্থই আমি যখন পরীক্ষার হলে যাব বা পরীক্ষার প্রিপারেশন নেব, পরীক্ষার একদিন আগে বা পরীক্ষার আগের রাত্রে ওই গুরুত্বপূর্ণ এমসিকিউ বা গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আমি একটু বারবার দেখে যাব, যাতে ওইগুলো আমার পরীক্ষার হলে গিয়ে কোনো সমস্যা সৃষ্টি করতে না পারে। আর যেগুলো মাঝারি ওগুলো আলাদা দাগ দিয়ে রাখতে বলছি, এর জন্য ওগুলো আমি বাসায় প্র্যাকটিস করে আগে থেকে ওগুলো কমপ্লিট করে রাখবো। তো এরপরে আমি যে কাজ করব, এক্সাম যে যে স্যারের কাছে নির্দেশনা নিচ্ছি না কেন, বা কোনো কোচিংয়ের সাথে যুক্ত আছি না কেন, বা ক্লাস টিচারের সাথে যুক্ত আছি না কেন, সে স্যারের কাছে আমি অনুরূপ প্রশ্ন বা বোর্ডে যে প্রশ্ন হয় এই কোয়ালিটির প্রশ্ন করে বেশি বেশি এক্সাম দিব। এবং এক্সাম দিয়ে আমি ওই পরীক্ষা এক্সামে কত পেয়েছি, এমসিকিউতে 30-এর ভিতরে আমি 15 পেয়েছি বা 20 পেয়েছি বা 25 পেয়েছি, যা পেয়েছি, যতটা ভুল গেছে আমি ওই ভুলগুলোকে মার্ক করব, যে এগুলো কেন ভুল হয়েছে, কি কারণে ভুল হয়েছে, ওগুলো আমি সলভ করে ওই কারণগুলো উদ্ঘাটন করে আমি সুন্দর করে ওই কোশ্চেনের কাছে নোট করে রাখবো। তো ওই নোটগুলো দেখে যখন 5টা যদি ভুল হয়, ওই 5টা যদি আমি নিজেকে 5টা সংশোধন করে নিয়ে নিই, তো পরবর্তীতে ওই কোয়ালিটি যদি এমসিকিউ আসে সেগুলো আমার আশা করি ভুল হবে না। যদি 10টা ভুল আমি 10টা সংশোধন করে নেবো, পরবর্তী যখন পরীক্ষা তো দেখবো ওই কোয়ালিটিগুলো আমি পারছি, তখন ভুলের পরিমাণ কমে গেছে। এরপরে যখন আবার এক্সাম দিব, ভুলগুলোকে আবার আমি নোট করে সংশোধন করব, পরে দেখব যে আমার ভুলের পরিমাণ কমে গেছে। এভাবে এক্সাম দিতে দিতে এক্সামিনেশন দিতে দিতে আমার ভুলের শতকরা পরিমাণ কমে যাবে এবং এক সময় দেখা যাবে যে আমি 30টা এমসিকিউই সলভ করতে পারছি। আর একটা জিনিস খেয়াল রাখবো, আমি যখন বাসায়
এমসিকিউ পরীক্ষা দিব বা কোনো স্যারের কাছে এমসিকিউ পরীক্ষা দিব, আমি সবসময় সময়ের ভিতর নির্দিষ্ট যে সময় বোর্ড কোড নির্ধারণ করা আছে ওই সময়ের ভিতর পরীক্ষাগুলো দেওয়ার চেষ্টা করব, বা ওর থেকে আরও 5 মিনিট আগে দেওয়ার চেষ্টা করব। এতে করে হবে কি, পরীক্ষার হলে আমাকে তাড়াহুড়া করতে হবে না, কারণ আমি তো ওই সময়ের ভিতর পরীক্ষা দেওয়ার জন্য অভ্যস্ত, বা ওই সময়ের জন্য ভিতর পরীক্ষা দেওয়ার জন্য আমি অভ্যাস গড়ে তুলছি। সুতরাং আলটিমেটলি আমার এমনিই পরীক্ষা হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি পরবর্তী ক্লাসে বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয়ের শর্ট সিলেবাস নিয়ে কিভাবে কোন কোন অধ্যায়গুলো প্র্যাকটিস করলে ভালো মার্কস পাওয়া যাবে তা নিয়ে আলোচনা করব। যেহেতু আমি বিজ্ঞানের শিক্ষক, তো আমি পরবর্তী ক্লাসে পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত ও জীববিজ্ঞান এর অল্প লেখাপড়া করে কিভাবে ভালো করা যায় তাই নিয়ে আলোচনা করব। তো লাইক শেয়ার করে ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে, এই বলে আমার ক্লাস এখানে শেষ করছি। খুদা হাফেজ।